মুজিব সিনেমাটা কোটি 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 টাকা বাজেট নিয়ে কি 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 সিনেমাটা বানালো, তারা কি করলো, তাদেরকে দিয়ে যে বানালো সেই সিনেমার টাকাগুলো কোথায় গেল, এই হিসাব তো আমি দেখতে চাই। এবং একটা পর্যায়ে যখন রিয়া গোপ মারা যায়, যে মেয়েটা ছাদে খেলছিল, তখন আসলে আমার কাছে মনে হচ্ছে যে না, আজকে যদি আমার শুধু আমি একটা আরাম জায়গায় আসি বলে, একটা সুবিধাজনক জায়গায় আসি বলে আমি জাস্ট বাসায় বসে থাকবো, বাচ্চাগুলোকে এইভাবে পাখির মতো মেরে ফেলবে, আমি মানুষ হিসেবে আসলে তখন আমার মনে হচ্ছে যে আমার মনুষ্যত্বটা আসলে কোথায়। সমস্ত কিছু তোমার অনুকূলে ছিল, তোমার এই রাষ্ট্রীয় সমস্ত শাসন ব্যবস্থা যেটার বিপক্ষে তুমি অবস্থান নিয়েছো, গণ আন্দোলনটাই হয়েছে এটা নিয়ে, 11 দফা থেকে 1 দফায় চলে আসছে। কোন পয়েন্টে তোমার কাছে মনে হয়েছে, তুমি একটা ভেতরে একটা গুপ্তচর বৃত্তি করছিল, তুমি এটা প্রকাশ করলা, কিন্তু কোন পয়েন্টে মনে হয়েছে যে কারণ তখন তোমার একটা আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পূর্ণ একটা অভিনেত্রী, বাংলাদেশ এখন 2-4 জনের ভেতরে তুমি একজন, তো সেই জায়গায় ভয়েস রেজ করাটা কিন্তু খুব কম দেখি আমরা, যখন খুব বেশি উঁচুতে চলে যায় তখন অনেকেই আসলে সরকারের খুব কাছাকাছি থাকার চেষ্টা করে। তো কোন পয়েন্টে আসলে বেসিক্যালি মনে হয়েছিল না এইসব জায়গা থেকে আমি প্রোটেস্ট করা শুরু করব, নাকি হঠাৎ করেই তোমার সাডেন 1 তারিখ মনে হয়েছে না আমি এখন আর পাচ্ছি না, নিজের ভেতরের সব কিছু উদ্গীরণ করবো, কোনটা একটু ক্লিয়ার করো। এটা তো বললামই একটা প্রসেসের মধ্যে আমি ছিলাম, কিন্তু যখন এই আন্দোলনটা শুরু হলো খুবই নর্মাল ছিল, সবই নর্মাল ছিল। আবু সাঈদের মৃত্যুটা আমাকে প্রথমে সবচাইতে বেশি এফেক্ট করেছে। আমার মনে হয়েছে যে একটা মানে হয় না, আমরা গুম হচ্ছে, খুন হচ্ছে, এগুলো তো আমরা শুনি, কিন্তু এগুলো কিন্তু আমরা দেখি না, মানে চোখের সামনে নিশ্চয়ই এরকম দেখি না, এটা সিনেমা ছাড়া, যে গুলি করে পুলিশ মেরে ফেলছে মানুষকে। হ্যাঁ, তো ওইটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। এবং তারপরে যে মিথ্যাচারগুলো সরকারের পক্ষ থেকে হতে থাকে, সেগুলো আমাকে আরও বিরক্ত করে। এবং একটা পর্যায়ে যখন রিয়া গোপ মারা যায়, যে মেয়েটা ছাদে খেলছিল, তখন আসলে আমার কাছে মনে হচ্ছে যে না, আজকে যদি আমার শুধু আমি একটা আরাম জায়গায় আসি বলে, একটা সুবিধাজনক জায়গায় আসি বলে আমি জাস্ট বাসায় বসে থাকবো, বাচ্চাগুলোকে এইভাবে পাখির মতো মেরে ফেলবে, আমি মানুষ হিসেবে আসলে তখন আমার মনে হচ্ছে যে আমার মনুষ্যত্বটা আসলে কোথায়, আমি যতই সুবিধায় থাকি। হ্যাঁ, যে কারণ ওই বাচ্চাটার জায়গায় আমার মেয়ে থাকতে পারতো, ওই কয়দিন যেহেতু নেট ছিল না, কিছু ছিল না, বাচ্চারা কিন্তু সবাই ছাদে যেয়ে খেলতেছিল, তো আমার বাচ্চা থাকতে পারতো, ওই বারান্দায় আমি দাঁড়াইতে পারতাম। হ্যাঁ, আর আবু সাঈদের জায়গায় আমি থাকতে পারতাম, আপনি থাকতে পারতেন, যে কেউ থাকতে পারতো। তো এইটা দেখার পরও যদি আসলে আপনার ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব থাকে, আমার মনে হয় না যে কেউ অ্যাটলিস্ট সাপোর্ট করতে না পারলেও এটা বলবে যে না, ওরা যা করছে ঠিক। আমরা দেখেছি শিল্পী সমাজের একাংশ, আমি বলবো বৃহদাংশ না, একাংশ এটা নিয়ে আসলে কোনো রকম রাত তুলেননি, সে বিষয়ে একটু আসবো। বাঁধন, আমি এটাও কমন প্রশ্ন যে তোমার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সাকসেসটা কোন কোন কারণে এই সুপার সাকসেসে পরিণত হয়েছে, এবং যা 15 বছর ধরে অনেকেই অনেক রকম মুভমেন্ট করতে চেয়েছে, অনেক বড় বড় রাজনৈতিক দল ফেল করেছে, সে জায়গায় এখানে সফল হয়েছে, কোন 3টা কারণ বলে তোমার কাছে মনে হয়? সফল হয়েছে একেবারেই ছাত্রদের লক্ষ্য খুব স্থির ছিল। ওরা যখন 18তে তো ছিল কোটা আন্দোলন, ভিপি নূরের যেটা, আমার কাছে মনে হচ্ছে যে এইটা ডিফারেন্ট, বিকজ ওদের এইবারের লক্ষ্য যা ছিল, এবং লক্ষ্য তো আসলে চেঞ্জ করতে হয়েছে বারবার। ধরেন জিনিসটা কিন্তু এরকম না যে আমি আসলে সরকার পতনের কথা চিন্তা করে আন্দোলন করা শুরু করেছে, মানে স্টুডেন্টরা। তো একটা শান্তিপূর্ণ আন্দোলন, তার উপরে রাষ্ট্র গুলি চালানোর পর তারা প্রথমে কিন্তু 9 দফা দিল, 9 দফাতে, এবং তাদের প্রত্যেকটা পয়েন্ট একদম যুক্তিযুক্ত ছিল। এবং সেইখান থেকে যখন 1 দফায় আসতে হলো, বাধ্য হলো, বিকজ রাষ্ট্র খুনের পর খুন করে যাচ্ছে, গুলির পর গুলি চালিয়ে যাচ্ছে, অ্যারেস্ট গণহারে অ্যারেস্ট করে যাচ্ছে, মানে অন্যায়ের তো একটা লিমিটেশন আছে। যে ধরেন আচ্ছা অন্যায় হচ্ছে, আমরা একটু জানতেছি যে আচ্ছা সাগররুনির হত্যা মামলা, এদের কিছু হয় না, বিডিআর হত্যা মামলায় আমরা কিছু জানতে পারি না কি হচ্ছে, আগ্রুম বাগ্রুম বুঝাইছে, তারপরে হেফাজতের উপর যে আক্রমণ হচ্ছে কি বুঝাইছে আমরা বুঝছি, আমরা ভাবছি ভাই এইগুলো তো যাবে না কিছু, আমরা খামোখা এগুলো নিয়ে কথা বলি কি আর না বলি কি। কিন্তু এই বাচ্চাগুলোর উপরে যখন আসলে মানে
কনস্ট্যান্ট টর্চার করতেছে, কনস্ট্যান্ট কিন্তু। এবং 5 তারিখে সকালবেলাও আমি প্রথম আলোর এই প্রতিবেদনটা পড়ে আমার গা কাটা দিছে। আমার মনে হচ্ছে যে মানুষ কি পরিমাণে অমানুষ হয়ে গেলে, কি পরিমাণে মাথায় মানে কিছু কাজ না করলে সে সকালবেলা পর্যন্ত আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন যে শুট করতে, যেখানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে শুধু বয়স্ক মানুষ না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আমার সাথে হাত ধরে স্লোগান দিছে, ছোট ছোট বাচ্চা মেয়ে ইটের একটা টুকরা নিয়ে। সো ওই মানুষগুলোর উপর গুলি চালাতে বলছে। তো আপনি দেখেন এই ঘটনার পর আপনার নেচারও কিন্তু একটা জিনিস আছে। আপনি যদি ধরেন আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে ডেফিনেটলি আপনার সৃষ্টিকর্তা আছে, এবং নেচার কিন্তু একটা জিনিস আছে যে আপনার অত্যাচারের সীমা। আপনি দেখেন মানুষ বলে না যে কোভিড আমাদেরকে নেচার ইচ্ছা করে করছে, কোভিডের সময়টা আমাদেরকে মানে একদম পুরা লকডাউন করে দিছিল, যে নেচারকে আমরা এত টর্চার করা শুরু করছিলাম যে নেচার বলছে এখন তোমরা থাকো বাসায়। এগুলা কিন্তু বলতো মানুষ যে সমুদ্রে ধরেন ডলফিন উঠে আসতেছে, এই গাছপালা একটু নিঃশ্বাস নিতে পারতেছে, মানে আমরা বের হইতে পারতেছি না। হ্যাঁ, সো নেচার কিন্তু একটা বড় ব্যাপার, এবং সৃষ্টিকর্তা যেই ধর্মে বিশ্বাস করে এটা কিন্তু সব ধর্মে আছে যে সবকিছুর কিন্তু একটা নিয়তির একটা প্রত্যুত্তর থাকে। হ্যাঁ, একেবারে সীমা যখন লঙ্ঘন করতেছে, আপনি বলেন এত ছোট ছোট বাচ্চা ধরেন যে সন্ত্রাসী, যে ধরেন একটা সহিংসতা করছে বা যে খুন করছে, তারও কিন্তু একটা নিজের সম্পর্কে নিজেকে মানে জাস্টিফাই করার সুযোগ থাকে তার মৃত্যুদণ্ড দেওয়ার আগে। আপনি দেখেন, আর সেইখানে নির্বিচারে মানে আপনার প্রত্যেকটা মানুষকে জাস্ট শুট করতেছে, এবং ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে মানুষ, নিরীহ মানুষ যাদের কোনো দোষ নাই কিছু নাই, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ পানি খাওয়াচ্ছে, কেউ খেলতেছে, কেউ হয়তো এমনি বুক পেতে দাঁড়ায় গেছে, তাকে বলতেছে সে নাকি ড্রাগস নিত। মানে কি ধরনের বিভৎস মিথ্যা কথা। এবং যতগুলো গুলি রসদ রয়েছে আগামী 5 বছর ধরে চালালেও এদের শেষ হবে না, এই যে ভয়াবহ। এবং আপনি দেখেন একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে। ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, আমাদের প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে গত 1 মাসে। মানে এমনিতে তো হয়ই, কিন্তু সেটা আমরা গায়ে লাগাই নাই। বাট গত 1 মাসে আমরা কথা বলতে পারবো না। আপনি মিডিয়াগুলোকে দেখেন, আমাদের গণমাধ্যমগুলো কিভাবে জাস্ট বাকরুদ্ধ হয়ে এরা জাস্ট বোবা হয়ে বসেছিল। আপনি একটা টিভি চ্যানেল খুলে আপনি কিছু দেখতে পাচ্ছেন না। আমার 12 বছরের মেয়ে বুঝতেছে যে একই কথা বারবার বলতেছে। সো এইটা এত অন্যায়, এত অবিচার, এত জুলুম, তো মানে এটা সহ্য, এটা কোনোদিনও সবকিছু ধৈর্যের বাঁধটা আসলে ভেঙে গেছে। হ্যাঁ, তো যে মুভমেন্টটা আমরা দেখলাম একই দিনে, এবং এই যে আমরা লজিক পয়েন্টগুলো বলছি, বিবেকের দায় বলছি, ঠিক একইভাবে দেখলাম আমার বা তোমাদের কলিগগুলো, আবার কেউ বিটিভিতে ওই একই দিনে গেলেন। তা আমার প্রশ্নটা সেখানে এতদিন পরে এটা এভাবে প্রশ্ন করি যে তাদের বোধের জায়গাটা এখনো বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তারা এখনো তার একই অবস্থানে রয়েছে। তোমরা কেউই কোনো রাজনৈতিক দলের ফাইট করছে না, শিল্পীর অবস্থান থেকে। হয়তো তারা সেই সময় রুলিং পার্টির অনুকম্পা পেয়ে তারা গিয়েছেন ফেরদৌস এবং তৎকালীন সাংস্কৃতিক মন্ত্রীর নেতৃত্বে। তো ওই অবস্থায় তুমি দৃশ্য মাধ্যম এই মুভমেন্টে এই মানুষগুলো জড়ো করার প্ল্যানটা কবে এবং কিভাবে তৈরি করলে যে না আমরা আলাদাভাবে এই জায়গায় মুভমেন্টটা করব? আচ্ছা, এই প্ল্যানটা করেছে আকরাম ভাই, আমাদের ডিরেক্টর আকরাম ভাই, অত্যন্ত ভালো মানুষ। আকরাম খান, উনি হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, ওই গ্রুপে প্রথম লিখেন যে আমি স্টুডেন্টদের পরে আমাদের কিছু করা উচিত, কে কে আছেন আপনারা বলেন, আমরা কিছু করব। সেটা 27 তারিখে। তো 27 তারিখে এটা বলার পর আমি আকরাম ভাইকে পার্সোনালি টেক্সট করলাম। আমি গ্রুপে টেক্সট করতে ভয় পেলাম, কারণ আমি ভাবছি যে গ্রুপে আসলে অনেকে আছে, কেউ হয়তো স্ক্রিনশট নিয়ে পাঠায় দিল, আমাকে উঠায় নিয়ে চলে গেল। হ্যাঁ, তো আমি আকরাম ভাইকে পার্সোনালি টেক্সট করলাম যে ভাই আমি আছি, আপনি আমাকে জানায়েন। তো আকরাম ভাই বলতেছে আপনি কেন গ্রুপে লিখেন নাই? তো আমি আবার ওনাকে এটা বললামও যে ভাই কে স্ক্রিনশট নিয়ে, তো বলতেছে বাঁধন ভয় পাওয়ার কিছু নাই, যদি কেউ আপনার স্ক্রিনশট নেয়ও আমরা আসি, আপনি গ্রুপে লিখেন যে আপনি আসেন। তারপর আমি লিখলাম যে আমি আসি। তারপরে ভাইয়াই অ্যারেঞ্জ করলো, ধ্রুব ভাই, পিপলু ভাই,
পিপলু ভাই, ধ্রুব ভাই, আকরাম ভাই, মোনায়েম ভাই, রাজীব ভাই, লিমা আপা, হ্যাঁ, আমরা সবাই দৃশ্য মাধ্যমে আমরা কিন্তু আলোকচিত্রী সমাজ এরাও একসাথে হলো যারা ফটোগ্রাফার আছেন। তারপরে আমাদের মিডিয়াতে আমরা একটা গ্রুপ খুললাম, জাস্ট ওই দিনই ডিসিশন হইলো। তারপর ওই দিন বিকালবেলায় আমরা সবাই দেখা করলাম, পরের দিন 28 তারিখে, যে আমরা একটা ব্যানারে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ, এই ব্যানারে আমরা আসলে প্রোটেস্ট করব, মানে আমরা ওদের যে 9 দফা আছে ওইটার সাথে একমত হব কি হব না, এটা নিয়ে প্রথমে আমাদের কনভারসেশন শুরু হইল। যে এটা কিন্তু না, আমরা মিটিং করলাম আর কি। সো মিটিংটায় ধ্রুব ভাইয়ের অফিসে হইলো, এবং ধ্রুব ভাই মানে যারা ইয়াং, আমাদের অলরেডি একটা গ্রুপ তৈরি হয়ে গেল 900 মানুষের। সো ওই 900 মানুষের সব ইয়াং ছেলেমেয়েরা অনেক বেশি, যারা এডি আর্টে কাজ করে, কস্টিউমে কাজ করে, প্রোডাকশনে কাজ করে, সবাই লাইটের, ক্যামেরার, মানে কেউ বাদ নাই। আমরা জাস্ট পুরো মিডিয়াকে চেষ্টা করলাম এক জায়গায় আনতে আর কি। সো প্রথমে আমাদের মধ্যে কিন্তু এটা শুরু হইলো যে আসলে আমরা 9 দফার সাথে একমত হব কিনা। কারণ 9 দফাকে সাপোর্ট করা মানে কিন্তু আমরা কিন্তু ওই দিনই রাষ্ট্র থেকে আলাদা হয়ে গেলাম, রাষ্ট্র ব্যবস্থাতে অনাস্থা প্রকাশ করলাম। হ্যাঁ, তো এই ডিসিশন নিতে কিন্তু আমাদের টাইম লাগছে, বাট আমি লাকি যে আমি এমন একটা গ্রুপের সাথে আসলে আমার সিলেকশন, আমি বলবো যে আমি অলওয়েজ সেই মানুষগুলোকে পিক করতে পারছি। এটা আমার হয়তো শিক্ষা, পারিবারিক শিক্ষা হোক বা যে কোনো শিক্ষা হোক, যে আমি সেই মানুষগুলোকে পিক করতে পারছি যাদের সাথে আসলে আমার ওই সময়টায় আমার সঠিক সিদ্ধান্ত হয়েছে। এবং তারা কিন্তু সবাই, এবং কিছু এমন মানুষও ছিল যারা খুবই ফেমাস, যারা ওই 9 দফার সাথে একমত হবে না বলে তারা আবার নামও লিখে নাই, এবং তারা আবার যায়ও নাই। হ্যাঁ, মানে আমার প্রশ্নটা সেখানে যে আমাদের ওই গ্রুপে ছিল, কিন্তু গ্রুপেই ছিল, গ্রুপে ছিল, এবং ওনারা প্রথমে আসছিল খুব লাভ দিয়ে আসছে। তারা আবার কিছু ইনফরমেশন পাসও করছে অন্য গ্রুপের কাছে, এবং আপনার ওই ঘটনায় আমি আসতেছি পরের দিন বিটিভি। হ্যাঁ, সো এটা সে করছে, বিখ্যাত মানুষ, কিন্তু এরকম না যে একটা ছ্যাচরা টাইপ, কিন্তু এমনিতেও ছ্যাচরা, কিন্তু এমনিতে বিখ্যাত। তো এখন ধরেন এইসব করলো, তারপরে আমরা 1 তারিখে আমরা ডিসিশন নিলাম। এর মধ্যে এই প্ল্যানটা হয়েছে, এবং আমাকে তখনকার যে কালচারাল মিনিস্টার যে ছিলেন, উনি আমার মেয়ের সরাসরি স্কুলের টিচার ছিলেন, তো নাহিদ আপা আমাকে রাতে 2বার ফোন করেছেন, মানে 1 তারিখের আগে। 1 তারিখ সকালবেলাও ফোন করেছেন, যেদিন তারা বিটিভিতে গেছেন, কিন্তু আমি ফোনটা ধরতে পারি নাই। আমি তাকে পরে টেক্সট করেছি, কিন্তু আমি ধরি নাই আসলে ফোনটা, বুঝছি, কারণ তুমি বুঝে গেছো আসলে কি জন্য। তো তারপরে তো আমরা দেখলাম যে ওনারা ওইখানে ওনারা কিন্তু একদিনের নোটিসে এটা করেছে, ওনাদের ওই মুভমেন্ট, মানে ওইটার, মানে তোমাদেরটা জানার পরে, মানে আমাদের যারা মানে এজেন্ট হিসেবে কাজ করেছে যে 2-1 তারা, কারণ সন্ধ্যায় আমাকে এবং অনিমাকেও যেতে বলেছিল। যাই হোক, তো আমি একটু জানতে চাচ্ছি যে এই মুভমেন্টের জায়গাটায় কি কি ভয়ের মেসেজ বা একটু সাধারণ স্বাভাবিক বা অস্বাভাবিক হুমকি কেমন ফেস করলা এরপর থেকে? প্রচন্ডভাবে, মানে যখন থেকে এটা জানাজানি হলো যে আমরা একটা গ্রুপ যখন খুলে ফেললাম, গ্রুপে তো আমরা সবাইকে নিছি, সো অলরেডি এটা যে স্প্রেড হয়েছে যে আমরা কিছু একটা করতেছি, হ্যাঁ, তো তখন সবার কাছে ফোন আসা শুরু হইলো। সেটা পিপলু ভাই হোক, আকরাম ভাই হোক, ধ্রুব ভাই হোক। ধ্রুব ভাই, পিপলু ভাইকে সবচেয়ে বেশি ফোন দেয়া হইলো। তারপর আমাকে তো দিয়েই যাচ্ছে, আমাকে টেক্সট করতেছে মানুষ বিভিন্ন আননোন নাম্বার থেকে। নোন নাম্বারে কেউ বলছে যে এইসবের মধ্যে যাওয়ার দরকার নাই, তারা ডিরেক্ট হয়তো আমাকে থ্রেট করছে না, কিন্তু বলছে যে এটা উচিত হচ্ছে না, এটা করা উচিত না। আর ফেসবুক, ইনস্টাগ্রামে তো সমানে মানে অ্যাটাক হয়ে যাচ্ছে, সাইবার বুলিং হয়ে যাচ্ছে, অ্যাটাক হয়ে যাচ্ছে, সাইবার অ্যাটাক হচ্ছে। সো এগুলো তো ছিলই, এবং সবচেয়ে ভয় ছিল যে আমাকে আসলে তুলে নিয়ে যাবে, কারণ এইটা তো হ্যাঁ, কারণ এটা তো ট্রেন্ডি ছিল, ট্রেন্ডি না আমাদের এখানে সবচেয়ে ট্রেন্ডি, যে কিছু হলেই উঠায় নিয়ে চলে গেল, যে অন্যদিকে চলে যেত, তাহলে হয়তো হ্যাঁ ডেফিনেটলি। আমি তো আয়নাঘর যেটা ফর রিয়েল, এটাই তো আমি বিশ্বাস করি নাই। যখন আমি ভিডিও দেখে তারপর আমি বিশ্বাস করলাম। আমি তো শুনেছি, কিন্তু একটা জিনিস শোনা আর একটা জিনিস চোখে দেখা, যে এটা তো বিশ্বাস আল জাজিরার সময়ও তুমি, আমি বিশ্বাস করি না, আমি ভাবছি বানায় হয়তো করছে, আন্দাজি একটা বললেই হলো নাকি এরকম। মানে বিশ্বাস করার জন্য তো আপনাকে একটা মেন্টালি একটা আপনার প্রিপারেশন লাগবে, যে ভাই এরকমও হইতে পারে, মানুষ এত হিংস্র হইতে পারে।
মানে আপনার হিংস্রতা বুঝার জন্য তো আপনাকে ওই লেভেলের হিংস্রতা দেখতে হবে আগে। আমি তো ভাবতেছি যে এরকম হয় নাকি, আন্দাজি এরকম হয় নাকি, মানুষ তো ক্ষেত্রে ধরো তখন আমাদের জন্য আয়না মহল বানাতে হতো, ঘরে তো হতো না, কারণ এত মানুষ রাস্তায় নেমে গেছিলাম আমরা। সত্যি সেই কথা চিন্তা করতে চাই। পিপলু ভাই সরকারের বেশ কিছু ফিল্ম এবং খুবই রিকগনাইজ ফিল্ম, এবং এটা প্রোপাগান্ডা ফিল্মই বলবো, সে ধরনের কাজ করেছেন। অনেকেই ফেসবুকে তাকে নিয়ে কিছুটা সরব ছিল যে ইনি কেন, ওনার মুভমেন্ট কি। এখন ইলিসানের সবাই তো আসলে বিভিন্ন সময় সুবিধা বলবো না, তার তার জায়গায় সম্মান পেয়েছে, রাষ্ট্রের সম্মান পেয়েছে, যে তুমি ক্যাপাবল বলেই তো তোমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছে, নাকি অনেক দিন ধরে দালালি করেছে বলে দিয়েছে? আমার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা তো আমি একদম প্রাপ্য, আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডও পাইছি, আমি প্রাপ্য। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে বছরের পর বছর বলা হয় যে দালালি না করলে না, বছরের পর বছর একজন মানুষই অ্যাওয়ার্ড পেতে থাকে, একজন দুজন মানুষই অ্যাওয়ার্ড পায়, ছেলেদের ক্ষেত্রেও একজন দুইজন, মেয়েদের ক্ষেত্রেও একজন দুইজন, একজনই স্পেশালি। সো এই জায়গা থেকে তো বের হইতে পারি নাই আমরা, তো এই জন্য এটা বলবে ঠিকই আছে। এবং আমাকে এই আন্দোলনের সময় একজন এসে বলতেছে, আপু ইন্ডিয়াতে ওরা ন্যাশনাল অ্যাওয়ার্ড সারেন্ডার করে দিচ্ছে, বলছে যে আমরা চাই না ন্যাশনাল অ্যাওয়ার্ড। আমি ওদেরকে বললাম, ভাই জীবনে পাইছি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, তো এই রেহানা একবারই করার সুযোগ পাইছি, জীবনে বাংলাদেশে জন্মায় আবার একটা রেহানা করতে পারবো? 50 বছরে একটা রেহানা হচ্ছে, আমি তো এই অ্যাওয়ার্ড তো আমি দিব না ভাই, আমার কষ্টের অ্যাওয়ার্ড এটা। প্রশ্নটা সেখানে যে বারবার বলা হয় এবং অব্লিগেট করা হয় যে আচ্ছা তোমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তুমি এই সুবিধাটা পেয়েছো, তো শিল্পীদেরও তো একটা অর্জন না। না আমি একটু পিপলু ভাইয়ের ব্যাপারটা আলাদা করে বলতে চাই। আমি ক্লিয়ার করার কিছু নাই, আমি তাকে কিভাবে দেখেছি, উনি কি মনে করছেন বা অন্য কে কি বলছে সেটা আমি ক্লিয়ারিফাই করার জন্য বলছি না। আমি পিপলু ভাইকে আগে তাকে চিনতাম হচ্ছে কাজের মাধ্যমে, এবং আমি হাসিনা ডটার স্টিল দেখার পর আমি মুগ্ধ হয়েছিলাম। আমি এখনো বলবো সিনেমাটা মানুষকে দেখার জন্য, সাধারণ সিনেমা, এবং দুইটা বোনের যে অসহায়ত্ব, যখন তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হচ্ছে, ওইটা যেইভাবে সে পোট্রে করেছে, সেইটা তো আমাকে একদম মানে আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি ওনার কাজ দেখে। এবং হাসিনা ডটার স্টিল মানুষের দেখা উচিত, এটা একটা প্রচন্ড সুন্দর কাজ, ঠিক আছে। তারপরে তার সাথে আমার আর কোনো কথা হয় নাই, কিছু হয় নাই। মাঝখানে আমার তো এরকম মানে কানজে যাওয়ার আগে কোভিডের সময়, কোভিডের ঠিক আগ দিয়ে যখন সবাই জানা শুরু করলো যে আমি সাদের সাথে কাজটা করে আসছি, তখন ভাইয়ার সাথে আমি একটা বিজ্ঞাপন করলাম আর একটা মিউজিক্যাল ফিল্ম করলাম। তখন আমি তাকে আসলে কাছে থেকে জানার সুযোগটা আমার হলো, এবং আমি দেখলাম সে আসলে অসম্ভব শিক্ষিত একটা মানুষ, এবং সে তার কাজটাকে প্রচণ্ড ভালোবেসে করে। এবং যে সিনেমাটা দেখেছে হাসিনা ডটার স্টিল, সে কিন্তু বলতে পারবে না যে এই কাজের মধ্যে কোনো ফাঁকি ছিল, বরং আমি বলবো যে এইটা সে উপকার করেছে ওই সরকারকে, যে এরকম না এরকম একটা সিনেমা বানিয়েছে। কারণ আমি এখন আরেকটা সিনেমার এক্সাম্পল দিব, মুজিব সিনেমাটা কোটি 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 টাকা বাজেট নিয়ে কি 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 সিনেমাটা বানালো, তারা কি করলো, তাদেরকে দিয়ে যে বানালো সেই সিনেমার টাকাগুলো কোথায় গেল, এই হিসাব তো আমি দেখতে চাই। বিকজ আমার খুবই কষ্ট হয়েছে যে দেশের টাকা দিয়ে বানানো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা, সেটা যা ইচ্ছা তাই একটা বানাই দিল। আমার কষ্ট হয় শুভর জন্য। শুভ তার জানটা দিয়ে কাজটা করেছে। আমি যখন আসলে তার সাথে মিশতে শুরু করলাম, এবং সে কিন্তু, আমি কিন্তু খুব কম মানুষকে আসলে একটু পাত্তা দিই, যে আচ্ছা আমি এখন ফোন দিয়ে জিজ্ঞেস করবো ভাই আমাকে এটা করা উচিত নাকি করা উচিত না, কারণ ওই যে আমাকে বলারও স্টাইল আছে, পিপলু ভাই ওটা বুঝে, সে ওইভাবেই কথা বলেন। সো উনি জানেন যে আমি যখন খুফিয়া করতে যাব, আমি কিন্তু ওনাকে ফোন করছি, উনি কিন্তু আমার সেই উপদেশটা যে আমাকে বলছে যে বাঁধন তুমি একজন আর্টিস্ট, তুমি যদি আর্টিস্ট হয়ে কাজ করতে না পারো তাহলে তুমি তোমার স্বাধীনতাটা কোথায়। সো উনি হচ্ছে সেই মানুষটা আমার জীবনে, যাকে আমি দেখছি যে সে তার প্রত্যেকটা মুহূর্তে তার আদর্শের জায়গাগুলোতে সে কিন্তু অটল, এবং সে তার কাজকে ভালোবাসে, সে একটা নিরীহ ধরনের মানুষ। এবং এই সময় এই মুভমেন্টে আমাদের দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের এই পুরো ব্যানারটায় যদি কারো সবচাইতে অবদান থাকে, সেটা আকরাম ভাই, ধ্রুব ভাই, পিপলু ভাই, এবং রাজীব ভাই, মোনায়েম ভাই আর লিমা আপা। এই কয়েকজনের নাম আমার বলতেই হবে, কারণ এবং তানভীর, জাহিন, ইয়াসির, এরা হচ্ছে ইয়াংদের মধ্যে, এবং আমাদের পুরো গ্রুপের মধ্যে সবচাইতে বেশি কাজ করছে হচ্ছে ইয়াংরা। ওরা প্রথমে এক ক্লাফে রাজি হয়েছে যে 9 দফার সাথে আমরা একমত হব। বড়রা কিন্তু হইতে চায় নাই সহজে, বড়রা ভাবছে আচ্ছা আবার কি হবে,
এটা কি ঠিক হবে কিনা, কি হবো, এতগুলো মানুষের লাইফ রিস্ক হয়ে যাবে। আর বাচ্চারা বলতেছে আমাদের লাইফের রিস্ক নাই, আমরা আসি, আমরা কিন্তু আপনারা 9 দফা হইলে আমরা আসি। এন্ড দেন ওরা তো মানে সেটা তো একটা ভয়ঙ্কর জিনিস হলো। সো যারা আসলে পিপলু ভাইকে নিয়ে কথা বলছেন, আমি তাদেরকে নিয়ে কিছু বলছি না, আমি আমার পার্সপেক্টিভটা বলছি যে আমার দেখা সে একজন সৎ মানুষ এবং সে যেই সিনেমাটা বানিয়েছে সে অনেস্টি দিয়ে বানিয়েছে এবং সেই সিনেমাটা দেখলে মানুষ কখনো বলবে না যে এই সিনেমাটার মধ্যে কোনো ডিসঅনেস্টি আছে। হ্যাঁ, কিন্তু তারই সাথে সিনেমা, তারপরের সিনেমা মুজিব যেটা বানানো হচ্ছে, আমি সেটার হিসাব চাই। আমি দেখতে চাই যে এই সিনেমা কিভাবে এইভাবে করে এইরকম এত খারাপ ভাবে একটা সিনেমা বানানো যায়। নিশ্চয়ই রাষ্ট্রের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা যেটা উঠছে, এটারও নিশ্চয়ই একটা তদন্ত বা একটা ফলাফল আমরা পাবো। কিন্তু আমি শুভর জন্য খুব স্যাড, বিকজ শুভ আমি ওই প্রসঙ্গটা নিয়ে আসছি। ধরো একটা পরিবারভুক্ত হয়ে গেলে বা তোমরা একটা আলাদাভাবে ভেবে নাও কি না যে না, যেহেতু সুবিধাভোগী সুতরাং ওরা আমাদের এই ভয়েসটা বুঝতে পারবে না। না, এটা যেমন আমার ক্ষেত্রে হয় নাই তানভীর ভাই। আমি কিন্তু আর্টিস্ট সিকিউরিটির মেম্বার, কিন্তু আমাকে কিন্তু আর্টিস্ট সিকিউরিটি থেকে একটা ফোনও দেয় নাই না আমাকে, কারণ ওই যে আমাকে তো মানুষ চিনে, মানে ধরেন আপনি তো আমাকে চিনেন, যে আপনি এখন ধরেন আমাকে ফোন দিলেন যে বাঁধন তুমি তো এইটা করো না, আপনি তো ওখানেই শেষ। এখন ধরেন আপনি যদি শেষ হইতে চান সেটা এক কথা, যে আমার জীবনে ইচ্ছা নাই বাঁধনের জীবনে থাকার, সেটা এক কথা। কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে যে বাঁধন আমাকে একটু সম্মান দেখ, সেক্ষেত্রে তো আপনি কোনোদিন আমাকে ফোন দিয়ে এটা বলবেন না। রাইট। এখন যে প্রসঙ্গ নিয়ে সবাই আসলে ইন জেনারেল কথা বলছেন, এই রাজনৈতিক মতাদর্শ নিয়ে আমরা আসলে এক ধরনের প্রকট বিভক্তিতে জড়িয়েছি এবং এই বিভক্তিটা এমন যে বিবেকযুক্ত বিবেকহীন, এবং এই চর্চার জায়গাটা আবার খুবই প্রকট করে দিয়েছে সম্প্রতি রোকেয়া প্রাচীর একটা ইন্ডিয়ান গণমাধ্যমে ইন্টারভিউ, এবং পাশাপাশি তোমারও ইন্টারভিউ 2 দিন আগে প্রকাশ পেয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে তুমি আসলে ইন জেনারেল কি বলতে চাও? সামনের দিনে আমরা তো একটা নতুন বাংলাদেশের কথা বলছি, তাই না, যে কারণে আমরা সব কিছু খোলামেলা বলতে পারছি। সামনের দিনে সত্যিকার অর্থেই কি একসাথে অ্যাসোসিয়েট হয়ে সম্ভব? আর পাশাপাশি দাঁড়ানো, যদি তারা ভুল বুঝতে না পারে, আর কোনটা ভুল কোনটা সঠিক, তো এখন তো খুবই সাদা আর কালোর মধ্যেই রয়ে গেছে, নাকি আর কোনো শ্যাডো ফ্যাক্টর আছে? নিশ্চয়ই নেই। বাঁধন, কি বলতে চাও? তোমাদের এই পারস্পরিক সম্পর্কের জায়গাটা কি অবস্থা আছে? আমি আসলে মানে আমি তো সবচেয়ে বেশি অ্যাটাকের শিকার হচ্ছি, বিকজ আমার কলিগরা, আমি যাদের সাথে কাজ করেছি, যাদের সাথে আড্ডা দিয়েছি, তারা আমাকে নিয়ে খুবই নোংরা স্ট্যাটাস দিয়েছে, নোংরা কথা বলেছে, আমাদেরকেও শোনাইছে, তো এসব করেছে। তো কিন্তু আমার কোনো কিন্তু আক্ষেপ নাই, আমার কষ্ট হয়নি, আমি এটা বলবো না, আমার কষ্ট হয়েছে, কিন্তু আমার আক্ষেপ নাই ভাইয়া। এটা একটা প্র্যাকটিস, আমি প্র্যাকটিসের মধ্যে ঢুকছি। আপনি একটা কথা বলতেছিলেন না যে আপনার মত, আপনি আমার চাইতে ভিন্ন মতের হইতেই পারেন, আপনার সাথে আমি অনেক কিছুতে দ্বিমত হইতে পারি, কিন্তু আপনি আবার আমার বন্ধু হইতে পারেন। কিন্তু যেমন একটা ছবি খুব ঘুরছে যে রুমিনের সাথে আমার কি, রুমিন ফারহানা, তো রুমিন আমার ফ্রেন্ড, এখন ও বিএনপি করে নাকি কোন দল করে সেটার জন্য আমার ফ্রেন্ড হইতে পারবে না, এই কালচারটা বাদ দিতে হবে। কালচারটা 15 বছর ধরে চলছিল, না এটা বাদ দিতে হবে। এটা হচ্ছে আমার লজিক, যে আমার শহীদুল আলমকে পছন্দ, আমার ওনার ওয়াইফ যে রেহনুমা আপু ওনাকে পছন্দ, আমার শিলা আহমেদকে অনেক পছন্দ। এখন তাহলে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে ছবি আছে, আমার সব মন্ত্রীদের সাথে ছবি আছে, আমার এমপিদের সাথে ছবি আছে, আমার আইভি আপুর সাথে ছবি আছে। এখন আমার কথা হচ্ছে যে আমার যেমন আইভি আপুকে খুব পছন্দ নারায়ণগঞ্জের, আমার ওনাকে দেখলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, মানে মনে হয় যে তেজি, হ্যাঁ ওনার মতো এরকম একটা লিডার খুব ভালো লাগে আমার। তো এখন আমার কথা হচ্ছে যে আমার সবকিছু যে তার সবকিছু যে আমার ভালো লাগে এরকম না, কিন্তু কিছু কিছু জিনিস আমার ভালো লাগে বলে আমার তাকে ভালো লাগে, ভালো নাও লাগতে পারে, আমার তার সাথে ছবি থাকতে পারে, ছবি নাও থাকতে পারে, আমি তাকে পছন্দ করে তার সাপোর্টও করতে পারি, নাও করতে পারি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যারা আসলে দেশের এইরকম একটা সিচুয়েশনে নিজের বিবেককে কাজে লাগাতে পারে নাই, এটা তাদের জন্য খুবই দুঃখের, খুবই গ্লানির, খুবই কষ্টের। এটা তাদের জন্য কষ্টের, তাদের জন্য গ্লানি, আমাদের জন্য না। কিন্তু এটা এটা আমাদের কারো কিছু আসে যায় না, বিকজ আপনি যা আপনি তা, আপনি ইন্ডিভিজুয়াল মানুষ। আমি ভাইয়া, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে আমি কি সম্মান পাইছি। আমি যখন কানজে গেছি, আমাকে যখন জিজ্ঞেস করছে তুমি কত টাকা রেমুনারেশন পাইছো, আমি যদি টাকার হিসাব করি, কানজ আমাকে যে সম্মান এনে দিচ্ছে একটা আজমেরি হক বাঁধনকে, সেটা আমাকে
কয়েকশো কোটি টাকা দিলেও আমি ওই টাকা দিয়ে ওইটা কিনতে পারবো না। সো আমার এই যে এই আন্দোলনে আমি জাস্ট স্টুডেন্টদের পথ দেখানো পথে হাঁটছি শুধু ওদের সাথে, আর কিছু না। কিন্তু আমি কিন্তু আর কিছু করতে পারি। কিন্তু মানুষ যে আমাকে সম্মানটা দিচ্ছে, এটা তো মানে কোটি কোটি কেন, কয়েক হাজার কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। ধরো দুদিন আগে একজন সমন্বয়কের সাথে আমার কথা হচ্ছিল, ওদের সাথে বলবো, তো বলা হচ্ছিল যে শিল্পীদের যে অংশগ্রহণ এতটা কম, তো এটার একটা কারণ বলতে ও পরিষ্কার ভাবে বললো যে সিস্টেমে আমরা আসলে হয়ে আসছি গত 15 বছর, সুতরাং শিল্পীরা তো একটু শান্তিপ্রিয় ভাবে বাঁচতে চায়, তো এটাতে তারাও অপরাধ দেখে না, আমরা অপরাধ দেখি না। কিন্তু যে সমস্যাটা তৈরি হচ্ছে, এটা আমরা বা তাদের, এটা না আমাদের কথা বলছি, যে শিল্পী সমাজটা, সামগ্রিক শিল্পী সমাজ, ধরো আমি আসলে সত্যিকার অর্থেই তোমাদের আগে ওদের সবাইকে নক করেছি, কিন্তু আমিও করেছি, জানেন, কেউই আসলে কথা বলতে রাজি না। আমি করেছি, আমাকে এত বাজে কথা বলেছে, তারপর আমি করেছি। এরকম না যে আমার খুব সুখ লেগেছে, কিন্তু আমি করেছি বিকজ আমার মনে হয়েছে যে সবচেয়ে বেশি আক্রমণ ওরা আমাকে করছে, আমাকে নিয়ে বাজে কথা বলছে। কিন্তু আমি যদি এই সময় একই কাজ করি ওদের সাথে, মানে চুপ থেকে, যে না আমি চিনি না তোমাদেরকে, আমি জাস্ট বলছি যে আমি কিন্তু আসি, তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে বললো। কেউ সিন করছে, কেউ করে নাই, কেউ রিপ্লাই দিছে, কেউ দেয় নাই, কিন্তু আমি কিন্তু আমার জায়গা থেকে আমি করার চেষ্টা করছি। মানে এটা কোনো মহান হওয়ার জন্য না, বাট এটা আমার কাছে মনে হয়েছে যে এই প্র্যাকটিসটা আমাদের শুরু করা দরকার। এবং আপনি আরেকটা প্রশ্ন করলেন না যে একসাথে কিছু করা যাবে কিনা, অবশ্যই করা যাবে যদি ধরেন, হ্যাঁ কেন না ভাইয়া, আমাদের এই কালচার থেকে বের হইতে হবে। আমরা যদি এই কালচারের মধ্যে ঢুকে থাকি, ধরেন যে কে কি করে নাই, যে যেদিন থেকে নিজের দেশকে ভালোবাসবে, নিজেকে আগে ভালোবাসবে, সবচেয়ে বড় কথা। কিন্তু যে শিল্পী বা যেই অশিল্পীটা বলছে, যে এখনো পর্যন্ত বলছে যে না এটা একটা ব্যাড মুভমেন্ট, আল্লাহ তাহলে ওদেরকে হেদায়েত দিবে যখন তখন ওরা চিন্তা করে। কিন্তু ওরাও তো এই দেশের নাগরিক, ওরা তো বাংলাদেশ। সো এরকম না যে আমি এটা চিন্তা করব যে ওদের এই দেশে থাকার কোনো অধিকার নাই, ওরাও বাংলাদেশি। সেটা তো কখনোই কেউ বলতে পারে না। অনেকে বলার হয়তো চেষ্টা করতে পারে যে ওরা খারাপ, ওরা চলে যাক। আমার কথা হচ্ছে যে চিন্তাই থাকুক না কেন, সেই চিন্তা করেই তো এই দেশের এই অংশ। সো এদেরকে আমরা হয় মোটিভেট করব, হয় এদেরকে সঠিক পথে আনার চেষ্টা করব, না হলে সে তার পথে থাকবে। কিন্তু কেউ কাউকে আমরা আঘাত করব না, আমরা হার্ম করব না, এই জায়গা থেকে বের হইতে হবে। সো সেই ক্ষেত্রে ধরেন আমাকে অনেকে প্রশ্ন করছে, ইন্ডিয়াতে এটা খুব ওদের ওইখানে প্রোপাগান্ডা চালাইছে, এবং আমাদের দুঃখজনক হইলেও সত্যি যে আমাদের কলিগ আরো সেটাকে ঘি ঢালছে সেটার মধ্যে। বলেছেন যে ঢাকার কোনো বাড়ি নাই যেখানে ডাকাতি হচ্ছে না, হ্যাঁ হিন্দুদের বাড়ি স্পেশালি। সো এটাতে মানে আমাকে ওরা কিন্তু প্রশ্ন করেছে যে আপনার কি মনে হয় কিনা যে কোনো একটা সাম্প্রদায়িক শক্তি এখানে হয়ে উঠবে কিনা, সরব হয়ে উঠবে কিনা। আমার প্রথম উত্তর ছিল যে একটা মানুষ যে ধর্মকে বিশ্বাস করে, সেই মানুষগুলা এই দেশে থাকবে, সেই মানুষগুলারও দেশ কিন্তু এটা একদম। আপনি যদি কোনো একটা পার্টির নাম উল্লেখ করে বলেন, আপনি ধরেন যারা ইসলামিক মাইন্ডের, তাদের ধরেন যেই পার্টি হোক, সে ধরেন যদি কোনো ক্রাইম না করে থাকে, যদি কোনো স্পেসিফিক ক্রাইম না করে থাকে, তার বিশ্বাসের কারণে আমরা তো তাকে বাংলাদেশ ছাড়া করব এটা বলতে পারি না। আমরা তো তাদেরকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। তাদের কিন্তু নাগরিক অধিকার আছে, তারা ভোট দিবে, তারা ভোট করবে, ইলেকশন করবে। সো তারা যদি মানে কিছু সংখ্যক মানুষ যদি পার্লামেন্টে আসেও, সেটা নিয়েও তো ভয়ে মারা যাওয়ার কিছু নাই। কারণ আমরা যদি ঠিক থাকি, আমরা আমাদের জায়গায় ঠিক থাকবো, তারা তাদের জায়গায় ঠিক থাকবে, আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন, এবং আমরা সবাই মিলে শুধু দেশটাকে ভালোবাসবো, ভালোবেসে দেশের উন্নয়নের কথা চিন্তা করব। বাকি আপনার মতের সাথে আমার মত মিললো কি মিললো না, আপনি আমার উপরে কিছু চাপাবেন না, আমি আপনার উপর কিছু চাপাবো না। এখন যদি কেউ কারোর উপর চাপাইতে চায়, সে তো বেসিক্যালি মানবাধিকার লঙ্ঘন করছে, সেটা তো অপরাধ। সেই অপরাধের শাস্তি তাকে পেতে হবে। কিন্তু যদি অপরাধ না হয়, সেক্ষেত্রে কেউ কাউকে কিছু একটা বিশ্বাস করছে কিংবা কিছু একটা বিশ্বাস করছে না, এটা আমি আবার জোর দিয়ে বলছি। অনেকে অনেক কিছু বিশ্বাস করে না, অনেকে অনেক রকমের চিন্তার মানুষ কিন্তু এখন সোসাইটিতে এক্সিস্ট